ব্যাপার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রিডিং রুমে সকল ছাত্রছাত্রী এবং তার সাথে অভিভাবকদের স্বাগত জানাই। আমরা এই ক্লাসে পড়ব 3 নম্বর পেজ, ইংলিশ টেক্সট বুকের 3 নম্বর পেজে ক্লাস 4 এর ক্লাস স্টুডেন্টদের আবার বলছি, সবাই বই খুলে নেবে। বই খুলে দেখো 3 নম্বর পেজ, পেজ 3, rearrange the following words to make meaningful sentences। সবাই বোর্ডের দিকে দেখবে, একটু বোর্ডের দিকে দেখলেই পরিষ্কার বোঝা যাবে যে অ্যাক্টিভিটি 4 এ কি বলা আছে, rearrange the following words। এই সমস্ত ওয়ার্ডস গুলো এলোমেলো জাম্বল অর্ডারে আছে, এলোমেলো করে দেওয়া আছে। এইগুলোকে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে হবে। কথাটা ভালো করে বুঝতে হবে। মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থপূর্ণ বাক্য, অর্থপূর্ণ বাক্য যেন হয়। rearrange the following words to make meaningful sentences। ওয়ার্ডগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্যে পরিণত করতে হবে। তার প্রথম এ তে কি আছে, মিল্ক, আস, কাউস, গিভ। আমরা এইগুলোকে, এই ওয়ার্ডগুলোকে সাজালে অর্থপূর্ণ বাক্য তৈরি হবে। কি হবে? কেউ দেখো, আমরা তোমাদের এতটা ব্যাকরণ জানার কথা নয়, আমরা যখন বাক্য সাজাবো তখন মনে রাখবে সাবজেক্ট কে আগে দিই, তারপর ভার্ব। এত কিছু কথা তোমাদের জানার কথা নয়। তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড, অন্যান্য শব্দ, আদার ওয়ার্ড। কিন্তু তোমাদের যেহেতু তোমরা ক্লাস 4 এ করছো, তোমাদের এত ব্যাকরণগত দিক জানার কথা নয়, কিন্তু তবুও সুবিধার্থে আমি কতগুলো কথা বলে দিচ্ছি। বাক্য যখন তৈরি হয় সাধারণত এইভাবে হবে তার কোনো মানে নেই, কিন্তু সাধারণত বাক্য এইভাবেই তৈরি হয়ে থাকে। প্রথমে সাবজেক্ট, কর্তা, তারপরে ক্রিয়া, ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ড। সাধারণত এইভাবে হয়ে থাকে, কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে। কখনো সাবজেক্ট আগে না বসে অন্যান্য অংশ বসতে পারে, কিন্তু সেগুলো তোমরা আরো যখন বড় উঁচু ক্লাসে পড়বে তখন সেগুলো জানতে পারবে। এখন আমাদেরকে জানতে হবে যে তাহলে এর মধ্যে কোনটা আগে বসলে সেন্টেন্সকে একটা সেন্টেন্স, অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমরা সাবজেক্ট বলতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবসময় নেমিং ওয়ার্ডগুলোকে নিয়ে নিই। নেমিং ওয়ার্ড অর্থাৎ বিষয় হলো নাউনের দিক বা প্রোনাউন। নাউন, নেমিং ওয়ার্ড অথবা প্রোনাউন, এইগুলোই প্রথমত সাবজেক্টের দিকে থাকে। তাহলে তোমরা যখন অজানা কোনো জায়গা পাবে, এলোমেলো জাম্বল ওয়ার্ড পাবে, সেগুলোকে সাজাতে গেলে, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে গেলে তোমরা একটু খুঁজতে সুবিধা হবে। সেই জন্যই এতগুলো কথা বললাম। আর এই ফরম্যাটটা মনে রাখবে, এই যে স্ট্রাকচার, একটা বাক্যের একটা স্ট্রাকচার লিখেছি আমি, এইটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। এইটা মনে রাখতে পারলে অনেকটা সহজ হয়ে যাবে কাজটা, অনেকটা কাজটা, বাক্য তৈরি করার কাজটা সহজ হবে। সেজন্য আমি বললাম। তাহলে আমরা প্রথম এর দাগের উত্তরটাকে লিখতে পারি, কাউস গিভ আস মিল্ক। দেখো, কাউস গিভ আস মিল্ক। কাউস এই সাবজেক্ট ছিল, গিভ, গিভ হচ্ছে এই ভার্ব আর ক্রিয়াপদ, আর গিভ আস আমাদেরকে অবজেক্ট, মিল্ক এটা হচ্ছে একটা আদার ওয়ার্ডস বা অবজেক্টের মধ্যে চলে যাবে, অবজেক্টের মধ্যে চলে যাবে। এইটা তোমাদের এত ব্যাকরণগত দিক মনে রাখার কথা নয়, জানার কথা নয়, কিন্তু আরো উঁচু ক্লাসে যখন তোমরা হবে 5, 6, 7, 8, তখন এই ব্যাপারগুলো একটু এখন থেকে জানলে তোমরা কিন্তু পরবর্তী ক্লাসে এগুলো পড়তে খুব সুবিধা হবে, বা আগামী দিনে তোমরা যখন আরো বড় বড় ওয়ার্ডে জাম্বল অর্ডারে দেওয়া থাকবে সেগুলো সেন্টেন্স তৈরি করতে সুবিধা হবে। তাহলে বোঝা গেল?
কাউস গিভ আস মিল্ক। এই জাম্বল অর্ডারের ওয়ার্ডগুলোকে সাজালে তৈরি হচ্ছে এটা। পরবর্তীতে চলে আসছে বি। বি এর জায়গায় কি লেখা আছে? মিট ডগস ইট টু লাভ। তাহলে আমরা কি বলতে পারি? দেখো আমরা সাবজেক্ট নিজের উপর ঝপ করে লিখতে প্রথমে কি মিট মাংস, এটা একটা বিষয় সাবজেক্ট হতে পারে, ডগস হতে পারে, ইটটা কিন্তু ভার্ব, টু লাভ লাভটাও কিন্তু ক্রিয়াপদের সময় থাকে। কিন্তু আমাদের অত সব জানতে গেলে এগুলো যত বেশি অভ্যাস করবে তত কিন্তু তোমাদের চলে আসবে। পড়তে পড়তে অভ্যাস করতে করতে কিন্তু সরগর হয়ে যাবে যে কোনটা সাজালে কোনটা ধরলে অর্থটা করলে আমাদের সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি হবে। তাহলে আমরা এটা দেখতে পারবো কি, তুমি আমাদেরকে ভালো করে চোখের নজরে দেখে নিতে হবে সম্পূর্ণ শব্দগুলো কি কি, দিয়ে মনের মধ্যে একটা তৈরি করতে হবে যে কি বাক্যটা হচ্ছে, এবং তার সাথে সাথে কাজে লাগাতে হবে এই বাক্য তৈরি এই সম্পূর্ণ ফর্মুলাটিকে। সাধারণত এই রূপে হয়ে থাকে বাক্য, এর বাইরেও অনেক ফর্মুলা আছে, এর মধ্যেও এইটি সাধারণত তোমাদের প্রাথমিক যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ছো সেই জন্য এই ফর্মুলাটা কি আমরা আপাতত অবলম্বন করতে বলছি। পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্লাসে আরো সুন্দরভাবে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এখন এইটাই আসে মিট ডগস ইট টু লাভ। তাহলে আমরা বলতে পারি দেখো ডগস লাভ টু ইট মিট। ডগস লাভ টু ইট মিট, অর্থাৎ কুকুরেরা মাংস খেতে ভালোবাসে বা পছন্দ করে। পরবর্তী সি এর দাগ ইন দি লাইভস বা লিভস টাইগার দি ফরেস্ট। লিভস অর্থাৎ এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে টাইগার অধিকতর সহজ একটু, কিন্তু দেখো বাক্যটা সাজাতে অধিকতর একটু সহজ কি না, এইটা পেতেই আমরা বুঝতে পেরেছি যে বাঘ বনে থাকে। তাহলে বলতে পারি কি টাইগার দি টাইগার করলে আমরা কিন্তু টাইগার দি টাইগার করলে কিন্তু অনেক সময় আমরা ভুল করে দিতে পারতাম। দি টাইগার মানে বাঘটি একটি বাঘকে বুঝিয়ে যায়, সেক্ষেত্রে দি টাইগার করলে হবে না, শুধু টাইগার করতে হবে, কারণ টাইগার মানে পুরো টাইগার জাতিটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ বাঘ শ্রেণী এই শ্রেণীটাকে বোঝাচ্ছে। তখন আমরা লিখব টাইগার lives in the forest. ফরেস্ট ছিল অর্থাৎ বন জঙ্গলে বাঘ বাস করে। যদি বি দিয়ে শুরু করতাম তাহলে কিন্তু ইন ফরেস্ট শুধু একা পড়তো, সেক্ষেত্রে বাক্যটা কিন্তু অর্থপূর্ণ একটু তৈরিতে নিয়মে একটু ভুল থেকে যেত। অর্থাৎ আমার দি টাইগার দিলে শুধু একটি বাঘকেই বোঝাতো টাইগার টি, আর টাইগার শুধু টাইগার দিলাম মানে বাঘ পুরো বাঘ জাতিটাকেই বোঝাচ্ছি। টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। পরে জাম্বলটা কি আছে জেব্রা সি ইন উই আফ্রিকান দি ফরেস্ট। তাহলে আমরা এখন কি করতে পারি, প্রোনাউন দিয়ে এখানে শুরু হতে পারে উই সি দ্য জেব্রাস ইন আফ্রিকান ফরেস্ট। আমরা উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। উই সি জেব্রাস, আবার উই সি জেব্রা বলবো, ডিটা জেব্রার আগে লাগাবো না, ডি এই দিকে আমরা লাগাবো ডি ইন দি ফরেস্ট। তাহলে আমরা লিখতে পারি এরকম উই সি জেব্রাস ইন দি আফ্রিকান, দেখো
আফ্রিকান ফরেস্ট, আফ্রিকান অর্থাৎ আফ্রিকার জঙ্গল, জঙ্গল। প্রপার নাউন, ক্যাপিটাল লেটারের নাউন, আফ্রিকান ফরেস্ট, ফরেস্ট, আফ্রিকান ফরেস্ট। ফুল স্টপ, বাক্য তৈরি হয়ে গেল। তাহলে কি বললাম? উই সি জেব্রা ইন দা আফ্রিকান ফরেস্ট। হয়েছে? তাহলে আমরা জেব্রা দেখি, জেব্রা অর্থাৎ জেব্রা, জেব্রা সকল সকল সব সব ধরনের জেব্রা, অনেক জেব্রা প্লুরাল ফর্মে আছে। উই সি জেব্রা ইন দা আফ্রিকান ফরেস্ট। পরে পরে ইয়ের দাগে কি আছে? ওল্ড বেবি ইজ এ হর্স দি অফ এ। দেখো কাটা 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 ছিল, এ আছে, অফ আছে, দি আছে, হর্স আছে, এ আছে, ইজ আছে, বেবি আছে, কোল্ড আছে। দেখো প্রথম থেকে যত সোজা ছিল ধীরে 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 বাক্যগুলো একটু জটিলতার দিকে যাচ্ছে, মানে যাতে তোমাদের ধরতে শিখতে সুবিধা হয়। যে প্রথমে সোজা ছিল কাউ গিভ আস মিল্ক, তারপর আরেকটু ছিল সোজা থেকে আরেকটু কঠিন, আরেকটু কঠিন গঠন, আবার আরেকটু কঠিন, এবং শেষে দেখো এত শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো এতটা একটু তোমাদের যেন ঘুরপাক খাইয়ে দেবে কোনখানটা শুরু করবো। এইটা ভেবে নিতে হবে, কিন্তু একটা মানসিক একটা প্রস্তুতি নিয়ে নিতে হবে, নিজের মনে মনে সাজাতে হবে যে কোনটা করলে বাক্যটা ঠিক অর্থপূর্ণ মিনিংফুল হচ্ছে, এটার দিকে জোর দিতে হবে। আগে এইটাতে সাজাবো কি কেমন করে সাজাবো? দেখো লক্ষ্য করো, আমরা যদি বলি দি বেবি অফ হর্স ইজ এ কোল্ড, দি বেবি অফ এ হর্স ইজ এ কোল্ড। কোল্ড হচ্ছে বেবি হর্স। কোল্ড কি না? কোল্ড হচ্ছে বেবি হর্স, বাচ্চা শাবক ঘোড়া, ঘোড়া শাবক, তাকে কোল্ড বলে। তাহলে কোনটা করলে কোন বাক্যটা কিভাবে সাজালে মিনিংফুল হবে, অথচ স্ট্রাকচারও এই স্ট্রাকচারও ঠিক থাকবে, সেটাকে লক্ষ্য রাখতে হবে। দেখো তাহলে আমরা কি করতে পারি না, a baby horse, the baby of a horse is called, called ছিল কি দেখছি, called baby is horse the of, called is the baby of a horse, called is the baby of a horse। এই দেখো একবার লিখছি, লিখলে তোমরা ভুলটা বুঝতে পারবে বা ঠিক বা ভুল বুঝতে পারবে। বেবি of a horse, দেখো তো ঠিক হলো কিনা? A colt is the baby of a horse। তাহলে সব ওয়ার্ডগুলো কি ছিল? কোল্ড, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, অর্থাৎ there are 8 words in the sentences, in the sentence there are 8 words। এই 8টা শব্দ ঠিকঠাক আছে, এর কোল্ড এবং অর্থটাও ঠিক হয়েছে। এই কোল্ড একটি ঘোড়া শাবক কাকে বলা হয়? এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স, অর্থাৎ হর্সের বেবি, শিশু, ছানাকে, ঘোড়ার ছানাকে কোল্ড বলা হয়, অর্থাৎ অশ্ব শাবক, তাই তো? অশ্ব শাবক কোল্ড, এই কোল্ড মানে অশ্ব শাবক।
ঘোড়ার বাচ্চা। তাহলে বোঝা গেল। তাহলে এইটি দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে অধিকতর জটিল একটু এইটা রিঅ্যারেঞ্জ করে এটাকে মিনিংফুল সেন্টেন্সে তৈরি করা, এই সেন্টেন্সটা কিন্তু একটু অধিকতর শক্ত। তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছো তো? এইভাবে করবে। আমার যেভাবে দেখালাম যে প্রথম তোমাদের এইভাবে শেখার কথা নয়, কিন্তু তবুও যারা একটু বেশি জানতে চাও বা ইচ্ছে আছে এগুলোকে কেন আরো উৎসুক, কোনটা ক্রিয়াপদ বা ভার্ব, কোনটা সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন, হ্যাঁ এই সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়ে থাকে, হবেই বা তার কিছু মানে নেই, সাধারণত হয়ে থাকে, হ্যাঁ আরো তারপরে ভার্ব বসছে, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস, এই যে এইভাবে সেন্টেন্সটা বাক্যটা যাচ্ছে, এইভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এবং পরপর মনে রাখতে হবে এই পরপর সাজানোর ক্ষেত্রে এবং মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। না হলে একটু যদি এদিক সেদিক হয়ে যায় আগে পিছে, তাহলে কিন্তু বাক্যটা অর্থটা চেঞ্জ হয়ে যাবে বা ব্যাকরণগত বা গ্রামাটিক্যালি একটু মিস্টেক হয়ে যাবে। বোঝা গেল কেন এতগুলো কথা বললাম? ঠিক আছে। তাহলে বারবার বাড়িতে দেখো তোমাদের বইয়ে কিন্তু এ বি সি ডি ই অর্থাৎ এই পাঁচটি এ বি সি ডি ই এই পাঁচটি মাত্র বাক্যের কথা বলা আছে বা পাঁচটি সেন্টেন্স দিয়ে সাজানো আছে। তার মানে কি পাঁচটাই করতে হবে? না, তোমাদেরকে এইরকম সেন্টেন্স বাড়িতে আরো তোমরা নিজেরা বা প্র্যাকটিস করতে পারো এবং উইংস বুকে এইরকম আরো উদাহরণ আছে। যে উইংস এর বইটা আছে, এই যে উইংস প্রথম পার্ট দেখতে পাচ্ছ, উইংস পার্ট 1, এই উইংস পার্ট 1 এ এই ধরনের জাম্বল অর্ডারে অর্থাৎ রিয়ারেঞ্জ দা ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এই যে অ্যাক্টিভিটিটা, এই ধরনের অ্যাক্টিভিটি এই উইংস বইয়ে আরো অনেক ডিজাইন করা আছে। সেখান থেকে তোমরা উইংস বইয়ের ভিতর থেকে তোমরা আরো এই ধরনের প্র্যাকটিস খাতায় করবে। বোঝা গেল? ঠিক আছে।